নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি খুব গুরুত্বপূর্ণ পর্ব। সব পর্বে গুরুত্বপূর্ণ থাকে, সেই মতো এই পর্বটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুরে আপনারা প্রত্যেকে জানেন, আবারও একজন মেডিকেল ছাত্রী, সেকেন্ড ইয়ার MBBS ছাত্রী, উড়িষ্যার জলেশ্বর থেকে যা সূত্র মারফত জানা যাচ্ছে, গণধর্ষণ করা হয়েছে দুর্গাপুরে। তাহলে আবারও কিন্তু সে আরজি করের যা ঘটনা ঘটেছিল অগস্ট মাসে, আপনাদের মনে থাকবে, যদিও এক বছর পেরিয়ে গেছে, আবার সেই রিপিটিশন হলো। এটা নিয়ে কিন্তু থাকবে আমাদের আজকের পর্ব। কিন্তু তার আগে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে এসআইআর কবে হবে বাংলায়, এবং এসআইআর হলে শাসক এবং বিরোধী বাকযুদ্ধ চরমে, আপনারা প্রত্যেকে জানেন এবং দেখছেন, যেখানে মুখ্যমন্ত্রী কিন্তু মনোজ আগরওয়ালকে বলছেন, রাজ্যের যিনি চিফ ইলেকশন অফিসার, তিনি তাকে বলছেন দুর্নীতিগ্রস্ত, এবং পাল্টা ডেডলাইন বেঁধে দিয়েছেন বিরোধী দল নেতা। তিনি বলছেন সোমবারের মধ্যে কিন্তু যদি না প্রমাণ করতে পারেন তার এগেনস্টে কি দুর্নীতি আছে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী বিস্ফোরক তথ্য মিডিয়ার সামনে দেবেন, সবার সামনে দেবেন, আপনাদের সামনে দেবেন। চরম বাকযুদ্ধ। তাহলে আমাদের প্রশ্ন, এসআইআর হলে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে, তৃণমূলের কি আসন কমবে না বিজেপির আসন কমবে, নাকি তৃণমূলের আসন বাড়বে না বিজেপির আসন বাড়বে? খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, এবং তার সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি একটু হাইপার অ্যাক্টিভ হয়ে যায় ভোট এলেই। আপনারা জানেন সেটা, মানে শীত ঘুম থেকে উঠে আবার কাজকর্ম সেরে আবার ঘুমিয়ে পড়ে। সুমন ভট্টাচার্য আমার বাদিকে বসে আছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক, আপনাদের খুব পরিচিত মুখ, আমাদের আজকের অতিথি। তার সঙ্গে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো। সুমন দা, KTV বাংলা স্টুডিও, এবং এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই সুমন দা, এসআইআর নিয়ে আমি আপনার বিশ্লেষণ, আপনার প্রচুর অভিজ্ঞতা, আপনার অ্যানালিসিস আমি জানতে চাইবো যে এসআইআরের শাসকের সমস্যাটা কোথায় প্রথম, আর বিরোধীরা কেন এসআইআর নিয়ে করছে? দেখুন, এসআইআর নিয়ে তো এমনি কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এসআইআরের জন্য যে গাইডলাইন তৈরি করা হয়েছে সেটা নিয়ে। বেশ। এবং সেটা বিহারের যখন হয় এসআইআর, তখন তো সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, এবং সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হওয়ার পর সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশটাকে যদি কেউ ভালো করে পড়ে, তাহলেই বোঝা যাবে যে এসআইআর বা নির্বাচন কমিশনের এই যে গাইডলাইন, সেটা নিয়ে কেন বিরোধীদের চিন্তা বা চ্যালেঞ্জ। প্রথম কারণ হচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর যে কোনো দেশেরই গণতন্ত্রের চেহারা হওয়া উচিত, চরিত্র হওয়া উচিত ইনক্লুসিভ, অর্থাৎ মানুষ যাতে ভোট দিতে আসে। আমরা একটা জিনিস খেয়াল রাখি না, ভারতবর্ষের গত ধরুন আমরা 77 বছর আমরা স্বাধীন হয়েছি, নির্বাচন হচ্ছে ধরুন 75 বছর বা আরেকটু বেশি। তো আমাদের গণতন্ত্রে এখনও 100% লোক ভোট দিতে আসে না, ভোট দিতেই আসে 70% ম্যাক্সিমাম, অনেক সময় অনেক রাজ্যে তার চাইতেও কম। তারপরে যদি আমরা এক্সক্লুশনের বিষয়ে যাই, যদি আমরা এমন একটা সিচুয়েশান তৈরি করার চেষ্টা করি যেটা 1947-এর আগে ছিল, যে ভারতবর্ষের সব মানুষের ভোটাধিকার নেই, যারা গরিব, যারা দলিত, যারা প্রান্তিক মানুষ, তাদের ভোটাধিকার নেই, সেই সিস্টেমের দিকে যদি ঠেলে দিই, তাহলে ভারতবর্ষ প্রথমত গণতন্ত্রের চেহারাটা বদলে যাবে, দ্বিতীয় কথা ভারতবর্ষের জনবিক্ষোভের দিকে যাবে। দেখুন, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার যে জায়গাটায় আছি, তা আমাদের চারপাশে প্রায় সবকটা দেশে গত 2 বছরে গণবিক্ষোভ হয়ে গেছে। শ্রীলঙ্কা দিয়ে শুরু হয়েছিল, সেখান থেকে বাংলাদেশে হয়েছে, সেখান থেকে নেপালে হয়েছে, সবকটা দেশে কোনো না কোনো ঘটনা ঘটেছে। এবং বাংলাদেশ বা নেপালে ঘটনা ঘটার বড় কারণ ছিল যে জনগণের ক্ষোভ ছিল যে তাদের ভোট দিতে দেওয়া হয় না। তো ভারতবর্ষে যদি সেরকম পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে সত্যি সত্যি চ্যালেঞ্জিং। এবার আমি এটা কেন বলছি, কারণ বিহারে দেখুন, বিহারের যে সার হয়েছিল সেটা যে ভুল ছিল, সেটা নির্বাচন কমিশন নিজেই প্রমাণ করে দিয়েছে। বিহারে প্রাথমিকভাবে 66 লক্ষ লোকের নাম বাদ গেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরও 23 লক্ষ লোকের নাম ফেরত চলে এসছে। তাহলে এটা প্রশ্নটা ওটা স্বাভাবিক, এই 23 লক্ষ লোকের নাম তুমি বাদ দিয়েছিলে কিভাবে? তুমি যা যা যুক্তি দেখিয়ে বাদ দিয়েছিলে সেগুলো কতটা সঠিক যুক্তি? এবার সারে নাম তোলার জন্য যে গাইডলাইন প্রাইমারিলি ছিল, আপনি যদি বিহারের পার্সপেক্টিভে বলেন, তাহলে সেই গাইডলাইনের কোনো বাস্তবতা নেই। উদাহরণ হিসেবে বলি, 1 নম্বর ছিল যে আপনার পাসপোর্ট থাকতে হবে। বিহারের মতো গোটা দেশেই আরও কম, বিহারের মোট জনসংখ্যার, বিহারের জনসংখ্যা ধরুন, মানে ভোটার তালিকায় জনসংখ্যা ছিল 7,80,00,000 মতো,
তার মধ্যে মাত্র 2% কাছে পাসপোর্ট ছিল। দ্বিতীয়ত ছিল ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকতে হবে। বিহারের মতো রাজ্যে, গোটা ভারতবর্ষের চিত্রটা তার সাথে খুব আলাদা হবে না, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে মাত্র 23% লোকের কাছে। বিহারে বলা হয়েছিল সরকারি চাকরির আইডেন্টিটি কার্ড থাকতে হবে। বিহারে সরকারি চাকরি করে মাত্র 4.8%। তাহলে আপনি একটা জনগোষ্ঠীর 70% লোকের যে সমস্ত পরিচয়পত্রগুলো, সেগুলোকে আপনি গ্রাহ্য করছেন না, অর্থাৎ আধার কার্ড, ভোটার্স এপিক কার্ড বা রেশন কার্ড। ফলে আপনার প্রশ্ন থাকবেই যে আপনি কি ইনক্লুসিভ পলিটিক্স করতে চান, না আপনি এক্সক্লুশনে চলে যাচ্ছেন। বিহারের ক্ষেত্রে যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা বলেছেন, বিচারপতিরাও বলেছেন যে এই গাইডলাইনে তো আমার কাছে অনেক কাগজপত্র নেই, তাহলে আমার কি হবে। ফলে একটা মানে সেইখান থেকে একটা রাজনৈতিক সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহ আরও বাড়ার কারণ, আমরা যখন 2025 অক্টোবরে বসে কথা বলছি, দুটো রাজ্যের সার নিয়ে আলোচনা চলছে। একটা রাজ্য বিহার, যেখানে নির্বাচন নভেম্বরে ঘোষণা হয়ে গেছে, আর একটা পশ্চিমবঙ্গ। খুব জরুরি প্রশ্ন হয় যে, আমি দেখলাম যে তৃণমূলের একজন রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা করেওছেন যে যদি সার এত গুরুত্বপূর্ণ হয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে যে রাজ্যগুলোয় ভোট নেই, অর্থাৎ তামিলনাড়ুতে কেন হচ্ছে না, মধ্যপ্রদেশে কেন হচ্ছে না, রাজস্থান কেন হচ্ছে না, তাহলে যেখানে ভোট বিধানসভা ভোট আর 2 মাস বাদে, 4 মাস বাদে, সেখানেই কেন হচ্ছে। এবার ভারতবর্ষের ভোটার মানে এই সার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন লাস্ট হয়েছিল 2003 সালে, অ্যাকচুয়ালি 2002 সালে শুরু হয়ে গেছিল। আর তারপরের ভোটে 2004-এ ওই ভোটার তালিকা ব্যবহার করে, মানে 2 বছর লেগেছিল ভারতবর্ষের মতো একটা দেশে সার করবার জন্য। তো আপনি যদি সেটা একটা 2 মাসে বা 4 মাসে করার চেষ্টা করেন, তাহলে বিহারে যা যা হয়েছিল পশ্চিমবঙ্গেও তাই হবে। দেখুন, আবারও আমি বলছি, যে কোনো বিচার ব্যবস্থার যেমন নিয়ম হচ্ছে একজনও নির্দোষ শাস্তি না পায়, তেমনি ভোটার তালিকার ক্ষেত্রে এখন অবশ্য সুপ্রিম কোর্টের পর সেটা ইলেকশন কমিশনও বলতে বাধ্য হচ্ছে, একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। বেশ। ফলে বৈধ ভোটারের নাম যদি আপনি বাদ দেওয়ার চেষ্টা করেন, তাহলে আবারও আমি বলছি যে আমাদের পাশের রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো থেকে বোঝা উচিত যে মানুষের ক্ষোভ কোথায় যেতে পারে। মানুষের ক্ষোভ তো আজকাল খুব সাংঘাতিক। আপনি যদি ভোট না দিতে পারেন, শুধু সেই তাড়নায় বাংলাদেশে এমন জনবিক্ষোভ হয়েছিল, শেখ হাসিনার মতো জনপ্রিয় নেত্রীকে হেলিকপ্টারে চড়ে পালাতে হয়েছিল, নেপালে প্রধানমন্ত্রী ওলিকে পালাতে হয়েছে। সো ইটস নট এ ভেরি ইজি জব যে আপনি ভোটারদের নাম বাদ দিয়ে দেবেন। ভোটারদের নাম বাদ দিলে যে জনবিক্ষোভ তৈরি হতে পারে, সেটার আন্দাজ বোধহয় নির্বাচন কমিশনের নেই। বেশ, সুমনদা, এখানে আমার পরবর্তী প্রশ্ন যেটা আমি করলাম আপনাকে, তাহলে এখানে শাসক দল এই এসআইআর নিয়ে এবং বিরোধী দল যে তরজা চলছে, যেখানে আমাদের মনোজ আগরওয়ালকে বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং তাকে ডেডলাইন বেঁধে দিচ্ছেন বিরোধী দল নেতা, কীভাবে দেখছেন? না, সেটা আমার মনে হয় এটা একেবারেই বাকযুদ্ধ। যা মানে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনার মানে সিইওর বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন, সেটা পলিটিক্যাল। সরকারই তো নমিনেট করেছেন তাকে। রাজ্য সরকার 3টে নাম পাঠায়, তার থেকে একটা নাম বেছে নেওয়া হয়। ফলে রাজ্য সরকারের প্রথম পছন্দ হিসেবে হয়তো মনোজ আগরওয়াল ছিলেন না। আমি এটা বলছি যে ওটা হয়তো একটা রাজনৈতিক চাপ তৈরির কৌশল, কিন্তু ওভারঅল সারণী আমাদের বুঝতে হবে, ভারতবর্ষে বিজেপি ছাড়া সব দলই, মানে এই আন্দোলনটা তো বেসিক্যালি কংগ্রেসের আন্দোলন। রাহুল গান্ধী এটা শুরু করেছেন, ভোট চুরি রুখতে হবে। সেটাতে পরবর্তীকালে তৃণমূল জয়েন করেছে, তেজস্বী যাদব জয়েন করেছে, সব দল। এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা বৃহত্তম চ্যালেঞ্জ, এবং আমরা তো একটা খুব কঠিন জায়গায় দাঁড়িয়েছি। ইটস নট এ ভেরি ইজি টাইম। আপনার পাশের 3টে দেশে নির্বাচিত সরকারকে, তথাকথিতভাবে ভোটে নির্বাচিত সরকারকে জনগণ মারতে চাঁদা করে মারতে তুলে পাঠিয়েছে। সেখানে সরকারের সমর্থক সব মিডিয়ার অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ইটস নট এ ভেরি ইজি টাইম। মানে আমাদের বুঝতে হবে যে জনগণের একটা প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাটা নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে, সেই প্রত্যাশাটা সরকারের কাছ থেকে, তথাকথিতভাবে আমরা যেটা বলি এস্টাবলিশমেন্ট, তার কাছ থেকে। বেশ। সো যদি এস্টাবলিশমেন্ট জনগণের প্রত্যাশা পূরণ না করে, জনগণকে দমন নিপীড়নের পথে যায়, তাহলে ইটস এ ভেরি ডিফিকাল্ট টাইম যে জনগণ কীভাবে রেসপন্ড করবে। ওকে, না এবার সুমনদা, যেটা সবারই জানার ইচ্ছা যে এসআইআর হলে বিরোধীরা বলছে কোথাও প্রচুর মানুষ নাম ফিগার আউট করে বলা হচ্ছে যে 1 কোটির ওপর নাম বাদ যাবে, বিরোধী দলের নেতা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি কি করে জানলেন যে এত নাম বাদ যাবে? দ্যাটস আ ফার্স্ট কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্ন,
এতে কার লাভ কার ক্ষতি, মানে ভোটের দিক থেকে যদি আপনি দেখেন তৃণমূল কি কোনোটা জায়গায় আতঙ্কিত যে এসআইআর হওয়ার পর কি দাঁড়াচ্ছে, মানে আলটিমেট লিস্ট কি দাঁড়াচ্ছে? আপনি যদি বিজেপির যারা গ্রাউন্ডে কাজ করেন তাদের সাথে কথা বলেন বা বিশেষ করে আরএসএস এর লোকদের সাথে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন যে এসআইআর পশ্চিমবঙ্গে তাদের কতটা সংকটে ফেলে দিয়েছে। কেন সংকটে ফেলে দিয়েছে? দেখুন, বিজেপির যে মূল ভোট ব্যাঙ্কটা পশ্চিমবঙ্গে, বিজেপি সেগুলো লুকোয় না, সেটা হিন্দু ভোট ব্যাঙ্ক। আরও স্পেসিফিক হলে নির্দিষ্ট জায়গায় হিন্দু উদ্বাস্তু ভোট ব্যাঙ্ক। ওকে, তাহলে যদি কাগজপত্র দেখানোর প্রশ্ন আসে, সত্যি সত্যি যদি চ্যালেঞ্জটা ওই পর্যায়ে যায়, যদিও সুপ্রিম কোর্ট আধারটাকে ম্যান্ডেটরি করে দেওয়া অনেকটা তো লুজ হয়েছে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হবে? সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুরা, যারা বিজেপির মেজর ভোট ব্যাংক। আপনি যদি দেখেন নির্বাচন কমিশন যেদিনকে এসছে, তার সেদিনকে অনেক সংগঠন বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু মতুয়ারাও বিক্ষোভ দেখিয়েছে। কারণ যে মতুয়ারা উপাস থেকে এসছে তাদের 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 কতজনের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল। বিজেপির যে দুটো জোনে বিজেপি মেজরিটি পলিটিক্যাল সাকসেস পেয়েছে, একটা বনগা ডিভিশন আর একটা হচ্ছে রানাঘাট ডিভিশন, এখানে দুটো জায়গাতে 7-14টা আসনের মধ্যে মানে বিজেপির রাজনৈতিক আধিপত্য। এটা মতুয়া অধ্যুষিত অঞ্চল। আপনি বনগাঁয় কালকে যান, বনগাঁয় যে জেরক্স সেন্টারে মানে আগে হয়তো দিনে 50টা লোক জেরক্স করতে আসতো নিজের কোনো শংসাপত্র, এখন দিনে 2000 জেরক্স হয়। মতুয়ারা আতঙ্কিত হয়ে গেছে। তো মতুয়াদের আতঙ্ক তো বেসিক্যালি লার্জলি হিন্দু সমাজের কাছে যাবে। আবারও আমি বলছি যে আপনি যখন মানে আসামে যখন এনআরসি হয়েছিল, কারা এফেক্টেড হয়েছিল? এফেক্টেড হয়েছিল বাঙালি হিন্দুরা। তো এই চ্যালেঞ্জটা বিজেপি সামহাও, মানে আমি আরএসএসের যত নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আড়ালে যেটা স্বীকার করে নিচ্ছেন যে অমিত শাহর যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা আরএসএসের যে পশ্চিমবঙ্গে ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্কটার উপর আঘাত করছে। আপনি যতগুলো নামে এখনো অবধি এনআরসি নোটিশ এসছে, তারা তো খুব সংখ্যালঘু মুসলিম নয়। উত্তরের ক্ষেত্রে সেটা উত্তম রাজবংশী, নৈহাটির ক্ষেত্রে সেটা নদিয়ার ক্ষেত্রে সেটা দুজন হিন্দু। ফলে হিন্দুরা প্রাইমারিলি টেনশনে পড়ছে, বিশেষ করে উদ্বাস্তু হিন্দুরা। ফলে এই এসআইআরের এন্টার প্রসেস, পলিটিক্যাল বিতর্ক যত বাড়তে থাকবে, তত সেটা বিজেপিকে ব্যাকফুটে ঠেলে। যখন বিজেপির যে কোর ভোট ব্যাঙ্ক, সেইটার উপর চাপ পড়ছে, সেইটা যতটা ভয়ে পৌঁছে যাবে, সেটা যতটা চাপে পড়ে যাবে, তত বিজেপির জন্য মানে বিপদ। আমি ওই জন্য আপনাকে তো দুটো স্পেসিফিক জনের উদাহরণ দিলাম, বনগাঁ এবং রানাঘাট, যে নদিয়াতে এটা জেনেও বিজেপি এসআইআর এর জন্য বিজেপির তলার নেতারা যেটা বোঝেন, সেটা তো অমিত শাহ বুঝেন না। বুঝলে তো এরকমভাবে চাপ তৈরি হয়ে যেত না। দেখুন, আপনি যখন উপর থেকে যখন একটা ম্যাক্রো লেভেলে দেখছেন, তখন আপনার যেটা মনে হচ্ছে যে আপনি এটা করলে এটা পেরে যাবেন, যখন মাইক্রোতে নামছেন তখন সেটা গ্রাউন্ডে কাজ করছে না। বেশ বেশ, ওকে ওকে। ফলে মাইক্রোতে তো আপনি ভাবছেন যে পশ্চিমবঙ্গে যে 1 কোটি আমি লোককে বাদ দিয়ে দেবো, সব মুসলমানকে বাদ দিয়ে দেবো। 1 কোটি মুসলমানের নাম আপনি দেখবেন, মানে যদি 1 কোটি লোক বাদ যাবে না, 1 কোটি মুসলমানকে আইডেন্টিফাই করতে পারবেন ইলেকশন কমিশন, বরঞ্চ মতুয়ারা চিন্তায় পড়ে যাবে, যেটা বিজেপির কোর ভোট ব্যাঙ্ক। বেশ, কিন্তু কথা হলো সুমনদা, এই বাকযুদ্ধের মধ্যে এসআইআর কি একদম উইদাউট এনি প্রবলেম করা সম্ভব? আপনি কি মনে করছেন? আর এবার 3 মাসের মধ্যে সেটা সম্ভব করা? এসআইআর যেটা হবে, সেটা পুরো আধা খাচড়া প্রসেস হবে। বিএলএরা নিজেদের কাজ করতে পারবে না। 2 মাসের মধ্যে আপনি একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে উত্তরবঙ্গ বন্যায় বিধ্বস্ত, সেখানে আপনি কাজ করবেন কি করে? যে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকটা, সে আগে বন্যা দেখবে না, সে অন্য কাজ দেখবে। ফলে এটা একটা অবাস্তব পরিকল্পনা। আবারও আমি বলছি, যে প্রশ্নটা ঋতব্রত তুলেছেন, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে রাজ্যগুলোতে 2 বছর বাদে ভোট, তুমি সেখানে আগে এসআইআর করো। তুমি পশ্চিমবঙ্গ যেখানে 6 মাসের মধ্যে ভোট, সেখানে তুমি 2 মাসের মধ্যে এসআইআর করে ফেলবে। যেটা হবে সেটা আধা কাচরা হবে, এবং তৃণমূল আমার ধারণা গ্রাউন্ডে অনেক প্রতিরোধ করবে। সে প্রতিরোধের জন্য দেখা যাবে যে বিজেপি যে ভেবে রেখেছিল যে অমুক অ্যাসেম্বলি সেগমেন্ট থেকে আমি 10,000 লোকের নাম বাদ দেবো, দেখা গেল যে 100 লোকের নাম বাদ যাবে। কারণই মানে বিজেপির টার্গেট অনুযায়ী কিছু হবে না। এবং তারপরে যেটা হবে, যে 100 লোকেরও নাম বাদ যাবে, তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে। এইসব চ্যালেঞ্জ ইত্যাদির প্রক্রিয়ার পরে বিজেপির যে রাজনৈতিক উদ্দেশ্য, আমার মনে হয় সেটা খুব একটা শর্ট টার্ম মায়োপিক উদ্দেশ্য ছিল, সেটা যথেষ্ট ধাক্কা খাবে। বেশ, তার মানে নির্বাচনের আগে কি আপনি কোনো একটা জায়গায় মিন করতে চাইছেন যে এসআইআর সম্পূর্ণ না হয়ে নির্বাচন হবে?
মানে যে এসআইআর যেভাবে ভাবা হয়েছিল সেভাবে ইলেকশনের আগে শেষ হবে না, সেটা সম্ভব তাহলে কি ইলেকশন করবেন উইদাউট এসআইআর, মানে সম্পূর্ণ না? মানে আধা কাছরা একটা এসআইআর আর ভোটার তালিকা প্রকাশ করা হবে, বলা হবে যে আমরা অত নাম বাদ দিতে পেরেছি, অত নাম জমা দেয়নি, সব বলা হবে, কিন্তু যেটা কার্যকারিতা কিছু থাকবে মানে আসল যে মোটিভ সেটা কমপ্লিট হবে না বলছেন আপনি। ওকে, এবার আমার প্রশ্ন সুমনদা, এই এসআইআর হলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয়, আপনার প্রেডিকশন? বিজেপির হিন্দু ভোটে টান পড়ছে, তো বিজেপির হিন্দু ভোটে টান পড়ছে বলে বিজেপির জন্য গতবারে ৭৭ আসন ধরে রাখা কঠিন। বিজেপি যদি মানে এসআইআর হওয়ার পর, হ্যাঁ, বিজেপির জন্য আমার মনে হয় বিজেপির জন্য গতবারের পারফরমেন্স ধরে রাখা যেহেতু কঠিন, তৃণমূল যে গতবার পারফরমেন্স করেছিল তার চাইতে বেটার পারফরমেন্স করে ফেলতে পারে। অবশ্যই তৃণমূল লুজ করবে দুটো ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদ এবং মালদায়, যেখানে কংগ্রেস করবে। হ্যাঁ, যেখানে মুর্শিদাবাদে গতবার একচেটিয়াভাবে তৃণমূল জিতেছিল, বা ২২টার মধ্যে দুটো বিজেপি, ২০টা তৃণমূল পেয়েছিল, সেখানে কংগ্রেস হয়তো ভালো ফলাফল করবে মুর্শিদাবাদ বা মালদা। এবারে আমার প্রশ্ন, কংগ্রেস একা নাকি সিপিএম এর সঙ্গে জোট? সিপিএম এর কোনো গুরুত্ব নেই। সিপিএম ইজ এ কমপ্লিটলি ইরেলিভেন্ট পার্টি। বিশেষ করে মোহাম্মদ সেলিম আবার এই তত্ত্বটা সামনে আনার পর যে বিজেপির মধ্যে একদল আরএসএস, আরেক দল সিপিএম থেকে যাওয়া বিজেপি, মানে আমার মনে হয় না কোনো সুস্থ চিন্তার মানুষ সিপিএমকে ভোট দেবে। আপনি দেখতে পাচ্ছেন না, সিপিএমের তথাকথিত তাত্ত্বিক নেতা প্রসেনজিৎ বসু, যিনি দলের একসময় প্রকাশ করাতে ইন্টেলেকচুয়াল উইংয়ের মানে দায়িত্বে ছিলেন, তিনি কংগ্রেসে চলে গেলেন। সিপিএমের যারা যুব নেতা তারা আস্তে আস্তে কংগ্রেস ইত্যাদি দলে চলে যাওয়া বলো, সবাই হয়তো ডাইরেক্ট তৃণমূলে যেতে পারবে না। সিপিএমের কোনো গুরুত্ব নেই। সিপিএম একটা কমপ্লিটলি মানে এটা খুব দুঃখজনক, ৩৪ বছর যারা পশ্চিমবঙ্গ শাসন করেছে তারা কমপ্লিটলি ইরেলিভেন্ট হয়ে গেছে। আপনি সিপিএমের যুব নেতা নেত্রীরা সোশ্যাল মিডিয়ায় যত সুন্দর, তাদের ভিডিও যত শেয়ার হয়, তাদের গান নাচ দেখতে যত লোক ভিড় করে, তারা ভোট মানে ওদের ভিউয়ের সঙ্গে যদি আপনি ওদের অ্যাসেম্বলিতে কত ভোট পেয়েছে দেখেন, দেখবেন তা পায় না। বেশ, ইট ইজ ভেরি আনফর্চুনেট। ওকে, তাহলে সুমনদা, এই যে এত দুর্নীতি, বিশেষ করে আপনার এসএসসির ক্ষেত্রে বলুন, আমি যে প্রসঙ্গ দিয়ে শুরু করলাম, দুর্গাপুরে আবারও গণধর্ষণ, সেই মেডিকেল ছাত্রী। না, দুর্গাপুরের গণধর্ষণ খুব মেজর ঘটনা, কিন্তু দুর্নীতি, এসএসসি দুর্নীতি দুটো কারণে দানা মারতে পারলো না। প্রথম কারণ হচ্ছে যে বিজেপি যে ঢাকঢোল পিটিয়ে ইডি সিবিআই করেছিল তার কোনো রেজাল্ট নেই। আমি সেই প্রসঙ্গে আসতাম। দেখুন, সবাই বেল পেয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা একটা জিনিস ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গে বিজেপির যারা নেতা তারা সবাই আগে তৃণমূলে ছিল, এদের সবার গায়ে মানে সবার দিকে এসএসসির অভিযোগের আঙুল ওঠে, অনেকের ভাইয়ের নাম চলে এসেছিল লিস্টে, ঠিক আছে। ফলে পশ্চিমবঙ্গ বিজেপি, আমি আবার বলছি বিজেপি, সিপিএম বলছি না, পশ্চিমবঙ্গ বিজেপি এসএসসি বা অন্য কিছু নিয়ে খুব জোরদার বলবে, আন্দোলন করবে। আপনি কি দেখতে পেয়েছেন? কি আন্দোলন হয়েছে? সিবিআইডি কি করলো? কজন দোষীর শাস্তি হলো? আমার মনে হয় যে সিবিআই, ইডি, দুর্নীতির তদন্ত, এটা গত 11 বছরে বিজেপি এমন একটা পর্যায়ে নামিয়ে এনেছে যে আর লোকে, মানে আগে হতো না ছোটোবেলায়, আমাদের ছোটোবেলায় বলিউডের সিনেমায় দেখা যেত সব অপরাধ হয়ে যাওয়ার পর পুলিশ দৌড়তে। শ্রমিকবাবু তো বলেছেন তিনি বিরক্ত এই সিবিআই ইডির পর। পৃথিবীর যে কোনো সুস্থ লোকই বিরক্ত হবে। শ্রমিকবাবু বিজেপির মধ্যে সবচেয়ে মানে বেশি বাঙালি ভদ্রলোক, বইপত্র পড়েন, কবিতা পড়েন, লেখেন উনি। ফলে ওনার পক্ষে নিশ্চয়ই বোঝা মানে বুঝতে পারছেন উনি যে সিবিআইডির নামে কি ছেলে খেলা হয়েছে, তাই না? বেশ, তাহলে সুমনদা, আপনার প্রেডিকশন, পালা বদলের কোনো চান্সেস 2026-এ? এখনো পর্যন্ত আমরা যে অক্টোবরের যে শনিবার বসে কথা বলছি, এখনো অবধি পালা বদলের কোনো মানে সম্ভাবনা নেই, বরং তৃণমূল আসন বাড়িয়ে নিতে পারে। আর যেটা মানে 200+ বলছেন? হ্যাঁ, 200+ তো আজকের দিনে বটেই। বেশ, আজকের দিনে 200+ তো বটেই, 8টো আসন বেড়ে যেতে পারে। আবার আমি বলছি, তার মানে কিন্তু আমি বলছি না যে তৃণমূল একটা দুর্ধর্ষ রাজনৈতিক দল, তাদের দুর্ধর্ষ রাজনৈতিক আদর্শ আছে। সমস্যা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেগুলোকে গ্রাউন্ডে নিয়ে যাওয়া, মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিজেপি কমপ্লিট ব্যর্থ। বিজেপির না আছে কোনো গ্রাউন্ডের সংগঠন। না, এই প্রেডিকশনের কারণ কি সুমনদা? মানে এটা কি বিজেপির ব্যর্থতা, নাকি তৃণমূল এমন কি কাজ করলো যে মানুষজন লোকে তৃণমূলকে ভালোবেসে ভোট দেয় না? আচ্ছা, লোকে বিজেপির উপর বিরক্ত হয়ে ভোট দেয়। বিরক্তিটার কারণ হচ্ছে গিয়ে আপনার গ্রাউন্ড লেভেলে বিজেপি কিচ্ছু দিতে পারেনি। বিজেপি সুশাসন বা স্বশাসনের নামে, সুশাসন বা স্বশাসন আপনি যাই বলুন, যা দিয়েছে তা ইজ এ ডিজাস্টার। ডিজাস্টার, এতটা বড় ডিজাস্টার
যে বিজেপিকে লোকে বিশ্বাস করে না। তো আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেটা আজ বা গতকাল থেকে খুব আলোচিত খবর, আসলে যেটা আলোচিত খবর, বিজেপির ওই হিন্দু রাষ্ট্র, হিন্দু জাতীয়তাবাদ কোথায় গেল? বিজেপির বিদেশমন্ত্রী জয়শঙ্কর তালিবানদের সাথে বসে একসঙ্গে মিটিং করছেন। তালিবানদের দাবি মেনে সেই সাংবাদিক সম্মেলনে কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্লিজ, আমাদের সাংবাদিক হিসেবে সবসময় কাজ, 4 বছর আগে এই তালিবানরা যখন কাবুল দখল করেছিল, তখন বিজেপি বা নরেন্দ্র মোদী কি হিন্দুত্বের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, কি বলেছিলেন যে সম্পর্কে সেই উদ্ধার করে আনার মানে যে ইভ্যাকুয়েশন অপারেশন, তার নাম ছিল অপারেশন দুর্গা শক্তি। মানে কাবুল থেকে নিয়ে আসার জন্য দুর্গা শক্তি কেন নাম দরকার হবে সেটা জানি না, কিন্তু এখন সেই তালিবানদের সাথে বসে মিটিং করছেন। লুক অ্যাট দ্য এন্টার, মানে কী বলবো, দ্বিচারিতা বলুন। আপনি যদি হিন্দু হন, সাপোজ ইউর হিন্দু ভোটার অ্যান্ড লুকিং অ্যাট বিজেপি, আচ্ছা গত এক মাস ধরে ধরুন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের এন্টায়ার মুভমেন্ট, তার যা পলিটিক্যাল ন্যারেটিভ ছিল সেটা হচ্ছে যে আই লাভ ইউ মোহাম্মদ লেখা যাবে না। তো দেওবন্দের ইসলামিক ইনস্টিটিউটে যখন তালিবান বিদেশমন্ত্রী যাবেন, তখন ওখানে গিয়ে উনি আই লাভ মোহাম্মদ বলবেন না? যোগী আদিত্যনাথের ক্ষমতা আছে তার বিরুদ্ধে কথা বলার? তো মানে আপনি হিন্দুত্বের রাজনীতিটাও আপনার সঠিক নয়। সো হোয়াই শুড পিপল ট্রাস্ট ইউ? রাইট। ইফ ইউ আর টকিং অ্যাবাউট, দেখুন মানে লেফটকে যে 34 বছর ধরে লোকে ভোট দিয়েছিল, তখন লেফটের একটা আমি হয়তো অপছন্দ করি, আপনিও অপছন্দ করতেন, লেফটের একটা আইডিওলজি ছিল, সেটা আইডিওলজির কথা বলছে। বিজেপি আপনাকে কি দিচ্ছে? মানে আপনি তো একটা প্রত্যাশা নিয়ে 2014 লোকে বিজেপিকে এনেছিল, চাকরি পেয়েছে, সরকারি সংস্থায় চাকরি হয়েছে, লোকের রোজগারের ক্রয় ক্ষমতা বেড়েছে। সো হোয়াই শুড ইউ ভোট ফর বিজেপি? এবার আপনি যদি নেগেটিভলি ভাবেন যে তৃণমূলের বিরুদ্ধে যা অভিযোগ, কটা মানে এক্সেপ্ট পার্থ চ্যাটার্জি ছাড়া আর তো কেউ জেলে নেই, সবাই তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো বিজেপির অমুককে শাস্তি দেবো, তমুককে দেবো, এটা কি অর্থ হয়? এটা তো কিন্তু এই যে ইডি, সিবিআই, সুমনদা হাইপার অ্যাক্টিভনেস আমি দেখলাম গতকালকে, সবাই দেখেছেন না? আমি বলছি যে এই হাইপার অ্যাক্টিভনেসটা হট করে ঘুমটা ভাঙে ভোটের আগে কেন? ইলেকশন আসলে প্রথমে ইসি আসে, তারপরে ইডি আসে, একটা সি একটা ডি। ঠিক আছে, তো আপনারা একটা কথা ভাবুন যে আপনি গতকাল সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি দেখেছেন। হ্যাঁ, অফিস, রেস্টুরেন্ট, সব জায়গায়। 1 বছর আগে সুজিত বসুর বাড়িতে যেদিনকে তল্লাশি হয়েছিল, সেদিনকে আর একজনের বাড়িতে তল্লাশি হয়েছিল, তাপস রায় বিজেপিতে চলে গেছেন, সুজিত বসুর পাশে আছেন, তাপসের বাড়িতে আর তল্লাশি হয়? তো আপনাকে লোকে দেখলেও হাসবে না? আপনি বললেন যে সব লোক, আপনি বললেন যে উল্টো দিকে 4টে লোক চোর, তার মধ্যে যে 2টো লোক আপনার বাড়িতে মিষ্টি নিয়ে চলে এলো তারা ভালো হয়ে গেল। এটা মানুষ, মানে দেখুন আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। আমি বারবার দক্ষিণ পূর্ব এশিয়ায় মানে হোয়াট ইজ মোস্ট পাওয়ারফুল? দ্য সোশ্যাল মিডিয়া। আপনি আপনার মতামত তৈরি করেন। ডোনাল্ড ট্রাম্পের মানে নোবেল রিফিউজড হলো, তার মানে 10 মিনিটের মধ্যে বাজারে মিম ভরে গেল যে ট্রাম্পের কি হবে, ট্রাম্পের তাহলে কি মানে কালিরামের ঢোল ফেটে গেল। সো ইটস আলটিমেটলি নোবেল পেলেন না, যাই হোক। তো আমি সেটাই বুঝি। তো ফলে দ্য থিংস আর ডিসাইডেড অন দ্য সোশ্যাল মিডিয়া। তো সেখানে লোকে বিজেপিকে নিয়ে হাসাহাসি করবে না যে গত বছর 2জনকে রেড করলে একজন তোমার দলে চলে এলো বলেছে ভালো, আরেকজনকে আবার রেড। তিনি তো কন্টেস্টটা করলেন সুদীপ বাবুর এগেইনস্টে। হ্যাঁ, তাহলে তো মানে আপনি ইডি সিবিআই, মানে ছোটোবেলায় বললাম না, ছোটোবেলায় ইডি সিবিআই সম্পর্কটা মানে ধারণা ছিল সিবিআই কত বড়, কত সিনেমা তৈরি হতো। আপনি আজকাল সিনেমায় সিবিআই হিরো দেখছেন, সিবিআই হিরো হিরোইন হয় না। লোকে জেনে গেছে যে সিবিআই হিরো হিরোইন মানে ওই রকমই। যিনি ইডির হয়ে 2জন চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করেছিলেন, তিনি ভারতবর্ষের সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানিতে জয়েন করেছেন চাকরি থেকে এর ইস্তফা দিয়ে। তো সেই ইডিকে আপনি কি বিশ্বাসযোগ্য বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদিক থেকে ঠিক বলেছেন যে 8,000-এর উপর মামলা হয়েছে আর কনভিকশন রেট হচ্ছে 8টা। না, এখানে তো নির্মলা সীতারামন এবং নরেন্দ্র মোদীর উপর একটা কোয়েশ্চেন মার্ক অ্যারাইজ করে। আমি নির্মলা সীতারামনের বিষয়ে কথা বলতে চাই না। ওনার বিষয়ে যা বলার ওনার স্বামী পারাকালা প্রভাকরই রোজ বলেন প্রেস কনফারেন্স করে, উনি কত ব্যর্থ অর্থমন্ত্রী। কিন্তু আমি ব্যক্তিগত জীবনে ঢুকতে চাই না, সেটা ওনার এবং ওনার স্বামীর সমস্যা। দেখুন নরেন্দ্র মোদীকে তো আজকে আমরা তো জানতাম নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে গলায় মালা পরাতে হিন্দুদের স্বার্থ বাঁচানোর জন্য। সে ডোনাল্ড ট্রাম্প চলে গেল আসিফ মুনিরের সঙ্গে, নরেন্দ্র মোদী গাইছেন ইয়ে দোস্ত না রাহা, শুভেন্দু অধিকারী গাইতেও পারেন না, কি করবেন? সো আপনি মানে হোয়াট ইজ নরেন্দ্র মোদীজ হিন্দুত্ব পলিটিক্স? আপনি তালিবানদের পাশে বসে তো আর হিন্দুত্ব পলিটিক্স বলতে পারেন না, তাই না?
আপনি তো মানে আমি জানি না যোগী আদিত্যনাথ যেদিনকে মানে দেওবন্দে গিয়ে মানে মুত্তাকিন আই লাভ মোহাম্মদ বলবেন, যোগী আদিত্যনাথ কি বলবেন? যোগী আদিত্যনাথের তো মানে মুত্তাকিনকে গিয়ে লাল গালিচা বিছিয়ে দিতেই হবে। তো আপনার হিন্দুত্বের রাজনীতি আরামবাগে আছে, পাঁশকুড়ায় আছে, যেই সেটা দিল্লিতে পৌঁছলো, আপনি তালিবানদের বন্ধু হয়ে গেলেন, আপনি সৌদি আরবের থেকে টাকা নিলেন। তো আজকাল তো সবাই জানতে পারে। মানে সুমনদা, আমার সময় প্রায় শেষ। মানে বটম লাইন হলো বিজেপি হ্যাজ নো ন্যারেটিভ, এটাই আপনি বলছেন। Not only narrative, they lost the বাংলার narrative. ক্ষেত্রে। They lost the narrative and they don't have anything to tell in the ground level. আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করা যে তোমরা মানে সিবিআই ইডিআই দিয়ে কাদের কাদের সাড়া দিলে, যারা যারা আমার দলে আসেনি, এটাই দাঁড়াচ্ছে না। বেশ, তাহলে বলছেন যে প্রত্যাবর্তন এখন আপাতত মানে আজ যে শনিবার বসে আমরা অক্টোবরে কথা বলছি, সেই শনিবার বিজেপি নেতারাও ভাবছেন না ওরা ক্ষমতায় আসবে। বড় কথা বললেন। এক লাইনে নেবো সুমনদা, আমাদের সময় প্রায় শেষ। দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেটা খুব নিন্দনীয়। দোষীরা যে দলের হোক, শাসক দলের হোক, বিরোধী দলের হোক, যে ধর্মের হোক, তাদের আগে জেলে পড়া উচিত এবং তারপরে দ্রুত বিচার করে তাদের শাস্তি দেওয়া উচিত। বেশ, সুমনদা অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্ব দেখবার জন্য। নীতি নির্ণয় দুর্নীতি অন্যান্য পর্ব, অন্যান্য অতিথিরা আসবেন, তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবেন। কিন্তু সুমন ভট্টাচার্য পরিষ্কার বললেন এসআইআর 3 মাসে সম্ভব নয় করা, কারণ ইট ইজ নট আ ইজি থিং। 3 মাসের মধ্যে আপনি এত বড় একটা রাজ্যের এসআইআর করবেন, এবং এসআইআর করার পর অ্যাডভান্টেজ কিন্তু তৃণমূল কংগ্রেস। এটাই কিন্তু সুমন ভট্টাচার্য একদম বিশ্লেষণ করে তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরলেন। বাকি কথা গণতন্ত্র, শেষ কথা মানুষ বলবেন, আপনারা বলবেন। আজকের পর্ব দেখবার জন্য ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার।